নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ 18 বাংলা প্রেজেন্টস হেলথ কেয়ার সামিট 2025 ইন অ্যাসোসিয়েশন উইথ রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউনিভার্সিটি। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আলোচনা শুরু করব, তবে আরও একবার আমরা আলোচনার আগে চটজলদি আলাপ পর্বটা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রফেসর দেবজ্যোতি ভট্টাচার্য, প্রিন্সিপাল শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটালস। নমস্কার। আমার সঙ্গে রয়েছেন ডক্টর প্রফেসর তপনজ্যোতি ব্যানার্জি, এইচওডি ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, ফাউন্ডার অ্যান্ড এইচওডি ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক সার্জারি, কেয়ার অ্যান্ড কিওর হসপিটাল। নমস্কার আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাজর্ষি ভট্টাচার্য, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আর্টিস্টো নিউরোলজি অ্যান্ড ল্যাপারোস্কোপি হসপিটাল। এবং আমাদের সঙ্গে রয়েছেন সোমা চক্রবর্তী, কো ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, গুডিস হসপিটাল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনায়। আমাদের আলোচনা চিকিৎসা ক্ষেত্রে পূর্ব ভারতে দিশা দেখাচ্ছে বাংলা। আমরা মনে করে থাকি যে কোনো জটিল অপারেশন বা কোনো বিরল রোগের চিকিৎসা মানে দক্ষিণ ভারত। গোটা দেশের মতন আমাদের রাজ্যের মানুষরাও এই চিন্তাধারাটা রেখেছিলেন এতদিন। তাই আমরা দেখেছি যে এই জটিল অপারেশন করাতে বা বিরল রোগের চিকিৎসা করাতে সামর্থ্য থাক বা না থাক, দক্ষিণ ভারতে ভিন রাজ্যে তারা পাড়ি দিয়েছেন। কিন্তু সময় বদলেছে। আমরা দেখেছি সময় যত এগিয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত হয়েছে। সরকারি হাসপাতাল বলুন বা বেসরকারি হাসপাতাল বলুন, জটিল রোগের অপারেশন, বিরলতম চিকিৎসা সবই কিন্তু সরকারি হাসপাতাল বা বেসরকারি নার্সিংহোমে হয়েছে। শুধু শহর কলকাতায় নয়, শহর কলকাতার গণ্ডি পেরিয়ে এমন অনেক দৃষ্টান্ত স্থাপন হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকার সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল হোক। ধরুন না, একটোপিক প্রেগন্যান্সিকে ডিটেক্ট করতে হবে, তার জন্য যেমন ভ্যাজাইনোপ্লাস্টি হোক বা ফুসফুস প্রতিস্থাপন, বিভিন্ন জটিল রোগের কিন্তু আমরা দেখেছি কিনারা হয়েছে আমাদেরই রাজ্যে। তাই ভিন রাজ্য থেকে এখন সবাই আসছেন আমাদের রাজ্যে এখানে চিকিৎসা করাতে। আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমি যাব ডক্টর দেবজ্যোতি ভট্টাচার্য, আপনার কাছে। কি কি সুবিধা পাওয়া যাচ্ছে আমাদের রাজ্যে যারা আসছেন পূর্ব ভারত থেকে? কারণ আমরা আলোচনাই করছি যে পূর্ব ভারতের দিশা দেখাচ্ছে বাংলা। অ্যাকচুয়ালি বাংলা প্রথম থেকেই চিকিৎসা ক্ষেত্র হোক বা, যেহেতু আমি প্রিন্সিপাল মেডিকেল কলেজ, আমি মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে হোক একটা হাব হিসেবে রয়েছে। সে আমাদের কলকাতা মেডিকেল কলেজ, ফার্স্ট ইনস্টিটিউশন টু টিচ ওয়েস্টার্ন মেডিসিন। যদিও এটা ব্রিটিশাররা নিজেদের চিকিৎসার জন্য শুরু করেছিল, বা শুরুটা ওইভাবে হয়েছিল। ওভার এ পিরিয়ড অফ টাইম ইট হ্যাজ গট ট্রান্সফর্মড। এখন আমরা ন্যাশনাল মেডিকেল কমিশনের হিসেবে বলি যে কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন, বা যেটা আমরা কুশলতার ওপর ফোকাস বেশি করি। আগেকার দিনের চিকিৎসা শিক্ষায় নলেজের ওপর ফোকাস বেশি ছিল, এখন স্কিলের ওপর ফোকাস বেশি, যেটা কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশনে আছে। একটা এক্সাম্পল যদি দিই, আমি এই কারণে বলছি যে কলকাতায় এটা সবসময়ই ফলো করে এসছে, কুশলতা, শিক্ষার সাথে কুশলতার উপর ফোকাস। যেমন আগে হাইপার টেনশনের চিকিৎসা নিয়ে যদি প্রশ্ন হতো, তখন যে যতটা ওষুধের নাম বলতে পারত সে তত বেশি কৃতিত্ব পেত। কিন্তু এখন 50টা ওষুধ না বলে তুমি যদি 10টা ওষুধ জানো, এবং ওই 10টা ওষুধ বাচ্চাদের কি করে প্রেসক্রাইব করা হবে, বয়স্কদের কি করে প্রেসক্রাইব করা হবে, প্রেগনেন্ট লেডিসদের কিভাবে প্রেসক্রাইব করা হবে, তার ডোজিং, তার শিডিউল, তার সাইড এফেক্ট, কতদিন খাবে, এইটা যদি কমিউনিকেট করতে পারো ভালো করে, সেটার ওপর ফোকাস দেওয়া হচ্ছে। পূর্ব ভারতের আমরা এগিয়ে আছি। এটা যদি আমি একটু কোয়ান্টিটির দিক থেকে আসি মেডিকেল এডুকেশনে, যেমন আমাদের রাজ্যে এই মুহূর্তে প্রায় 35খানা মেডিকেল কলেজ আছে, যার মধ্যে 26টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, বাকি প্রাইভেট মেডিকেল কলেজ। আমরা যদি পূর্ব ভারতকে ধরি তাহলে অ্যানাদার ইজ আসাম। আসামের কাছে প্রায় 14টা মেডিকেল কলেজ আছে, আর বাকি স্টেটগুলো মিলিয়ে
এক থেকে দুখানা মেডিকেল কলেজ আছে পার স্টেট। সো ইফ ইউ গো বাই কোয়ান্টিটি অলসো, Bengal is of course way ahead and from the beginning. Now quality of healthcare, Bengal is known for the quality of treatment from the beginning. In between there was কিছুদিন চলেছিল যে সাউথে যাওয়ার ব্যাপার থাকবে, এখন অন্যান্য জায়গা থেকে আসছে, শুধু দেশ না মানে নেইবারিং কান্ট্রি থেকেও, যদিও এখন একটু পলিটিক্যালি ব্যাপারটা স্থিমিত আছে আপাতত। সো অ্যান্ড আদার দেন মেডিকেল ট্যুরিজম, দিস কোয়ালিটি অফ মেডিকেল এডুকেশন যেটা আমি বলছিলাম ট্রান্সফরমেশনে, এখন আবার অনেকেই অল ইন্ডিয়া কোটায় ফোকাস করছে কলকাতা এবং বেঙ্গলের মেডিকেল কলেজগুলির জন্য, কেননা আমরা নলেজের সাথে স্কিলের উপরও ফোকাস করছি। হ্যাঁ, এবং আসবো আপনার কাছে, এবং এই প্রসঙ্গ ধরেই তপনজ্যোতিবাবু আপনার কাছে যাবো। যেমনটা উনি বলছিলেন মেডিকেল ট্যুরিজম, তাহলে আমরা বলতে পারি যে মেডিকেল ট্যুরিজম বা হেলথ ট্যুরিজমের আইডিয়াল প্লেস এখন বাংলা, কারণ ভিন রাজ্য থেকে মানুষজন আসছেন এখানে চিকিৎসা করাচ্ছেন। আমরা কোন জায়গায় দাঁড়িয়ে? না, আমি একটা কথা বলি, আজকে যখন নিউজ 18 বাংলা কথা বলার সুযোগ দিয়েছে তার জন্য ধন্যবাদ। ঘটনা হচ্ছে যে আজকে আমাদের এই নিয়ে বিতর্ক কিছু নয়। আজ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ডাক্তারির পীঠস্থান ইন্ডিয়াতে। 1935-এ মেডিকেল কলেজের জন্ম এবং এখানেই প্রথম এশিয়ার ফার্স্ট মেডিকেল কলেজ। অথচ দুঃখের ব্যাপার যে এই বেঙ্গলকে নিয়ে এত ক্রিটিসিজম, এত কিছু, কি কারণ আমি জানি না, নিশ্চয় ডিটেরিওরেট করেছে। আগে সেই বিধান রায় ছিলেন, প্রধানমন্ত্রীর যদি একটা অপারেশন প্রয়োজন হতো সেই বিধান রায় ছুটে গেছেন ইউ বিধান কাম। বিধান রায় বলতেন জহর বলে কথা বলতেন, সেই দিনটা আজ কোথায় গেছে? জওহরলালকে উনি নাম ধরে ডাকতেন। তা ঘটনা হচ্ছে এই যে পোস্টমর্টেম যদি করা যায় গোটা ব্যাপারটা, তাইলে ঘটনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পিছিয়ে ছিল না, পিছিয়ে নেই। হয়তো যে পরিষেবা দেওয়া হচ্ছে, পরিষেবা হসপিটালে মানে মানুষ যা হসপিটালে আসছে, মনে করুন আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা বাচ্চার হার্নিয়া অপারেশন আমাদের বিসি রায় চিলড্রেন হসপিটালে দেখা যাচ্ছে কয়েকশো বাচ্চা হার্নিয়ার জন্য অপেক্ষা করছে। অথচ স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট কি? স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে যে নেক্সট প্ল্যান্ডেটিডেটে সার্জন করে দেবে, যেটা ওরা প্রাইভেট সেক্টরে পেয়ে যায়, হসপিটালে পাচ্ছে না ডিউ টু হিউজ রাশ। আউটডোরে একদিনে একটা সার্জিক্যাল আউটডোরে এসএসকেএমে সোমবারে দেখা যাচ্ছে 600-700 রুগী ওপিডিতে, 8-7জন ডাক্তার কাজ করছেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। দেখুন আজকে কলকাতায় হচ্ছে না এক্সপার্টাইজ, এই এক্সপার্টাইজ কিছু নয় যেটা বম্বেতে হচ্ছে কলকাতায় হচ্ছে না। এগুলো সব সাধারণ মানুষ, কিছু মানুষ হয়তো 5%, 8%, তারা সর্বদাই নিজের জায়গাকে অবজ্ঞা করা অভ্যেস, দে আর লিভিং স্টেট, কিন্তু চিকিৎসা একই। আমি একটা কথা বলি, ম্যালেরিয়ার চিকিৎসা এটা ইন্টারন্যাশনাল সায়েন্স, এটা নয়, এটা গ্রামের সায়েন্স নয়, এটা কোনো শহরের সায়েন্স নয়। আজ আমেরিকায় বসে একটা জায়গায় যা চিকিৎসা এখানেও তাই চিকিৎসা। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমেরিকাতে যা চিকিৎসা এখানেও তাই চিকিৎসা। মায়োকার্ডিয়াল ইনফ্রাক্ট বিদেশে যা চিকিৎসা এখানেও একই চিকিৎসা, সেম ট্রিটমেন্ট। হ্যাঁ, সফিস্টিকেশনের কিছু কিছু আলাদা রয়েছে, হয়তো ডিসিপ্লিনে পার্থক্য আছে। একটু ইংল্যান্ড আমেরিকায় যান, ওদের শুনুন, ওদের একটা প্রবলেম 10 জন ডাক্তার, আর আপনার 100টা প্রবলেম 1 জন ডাক্তার। প্রবলেম ইজ দেয়ার, কিন্তু ছোট করে দেখার তো প্রশ্নই নেই। এই যে আমরা বলি যে এইটা গেলাম ব্যাঙ্গালোরে অপারেশন করাতে গেলাম, চেন্নাইয়ে অপারেশন করাতে গেলাম, এগুলো সবই আমাদের কাছে হাস্যকর, কারণ আমাদের কোনো আত্মীয় স্বজন কোথাও যায় না, এখানেই সব অপারেশন হয়, সব ক্রিটিক্যাল অপারেশন কলকাতায় হয়।
কার্ডিওথোরাসিক সার্জারি প্রত্যেক দিন শয়ে শয়ে ওপেন হার্ট সার্জারি হচ্ছে, নিউরো সার্জারি শয়ে শয়ে হচ্ছে, প্লাস্টিক সার্জারি শয়ে শয়ে হচ্ছে, একদমই পিডিয়াট্রিক সার্জারি শয়ে শয়ে হচ্ছে। আমাদের আমি বলছি আগে ছিল না, এইখানেই আছেন ডক্টর শুভানন্দ রায়, আমি আরএস ছিলাম, উনিও আরএস ছিলেন মেডিকেল কলেজে, তখন হয়তো স্টেইন বসানো ছিল না, তিনি তো এখন ফর্টিজে প্রতিদিন, আমি কিছুদিন আগে জন্যই বোধহয় আমরা বলছি যে পূর্ব ভারতের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টেট থেকে মানুষজন আসছেন এবং বাংলা দিশা দেখাচ্ছেন। আসবো তপনজ্যোতি বাবু, আবারও আসবো আপনার কাছে। আসাম, হ্যাঁ, উড়িষ্যা, রেগুলারলি পেশেন্ট আসছে। আবারও আসবো আপনার কাছে। আমি ডক্টর রাজশ্রী আপনার কাছে একবার যাব। ওনার প্রসঙ্গ ধরে উনি বলছেন যে আমরা দেখছি যে প্রতিদিন 700-800 পেশেন্ট আউটডোরে ভিড় করছে। উনি অন্যান্য স্টেটের সঙ্গে যখন উনি তুলনা করছেন যে এখানে হয়তো 100টা পেশেন্ট একজন রোগী, সেক্ষেত্রে রোগীকে অ্যাকোমোডেট করা এবং তার ট্রিটমেন্ট, তার ডায়াগনোসিস করা, এই ব্যালেন্সটাও তো খুব দরকার। আপনি কি মনে করেন? একদমই। প্রথমেই শুভ সন্ধ্যা সবাইকে যারা বসে আছেন, এবং নিউজ 18 বাংলাকে অসংখ্য ধন্যবাদ এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমত, বাংলা ইস্টার্ন ইন্ডিয়াতে এগিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে আমাদের স্ট্র্যাটেজিক লোকেশন, সেটাও একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। এছাড়া আমাদের বেঙ্গলে টোটাল, স্যার যেমন বললেন, মেডিকেল কলেজ, প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজ মিলে, যদি আমি খুব ভুল না হই, তাহলে বোধহয় 1 লাখের ওপর আমাদের বেড স্ট্রেংথ বেঙ্গলে, যেটা হয়তো আশেপাশের পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য যেমন উড়িষ্যা, বিহার বা নর্থ ইস্টার্ন স্টেটস যেগুলো, সেখান থেকে অনেকটাই বেশি। তো এই রকম একটা 1 লাখের ওপর বেড স্ট্রেংথ নিয়ে অবশ্যই বিভিন্ন রাজ্য থেকে আসা পেশেন্টদের অ্যাকোমোডেট করাটাও আমাদের কাছে একটা চ্যালেঞ্জ, এবং আমরা হয়তো তাতে সফলও হই। সেই জন্য হয়তো অনেকটা আমরা বেশি পরিষেবাও দিতে পারি। আরেকটা দিক হচ্ছে আমি আরজি স্টোন ইউরোলজি অ্যান্ড ল্যাপারোস্কোপি হসপিটালে লাস্ট 16 বছর ধরে কর্মরত। তো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের পূর্ব ভারতে হচ্ছে, আমরা ইউরোলজিতে আমাদের পূর্ব ভারতের কলকাতা একমাত্র সেন্টার, এবং বিভিন্ন আশেপাশের রাজ্য থেকে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, উড়িষ্যা, ঝাড়খণ্ড থেকে কিডনি স্টোন বা ইউরোলজিক্যাল বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কলকাতায় আসছে। এটা আমরা ডে টু ডে বিভিন্ন সময় দেখে আসছি। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের ক্ষেত্রেও এটা খুব গর্বের ব্যাপার যে আশেপাশের রাজ্য থেকে আমাদের এখানেই তারা বিভিন্ন রকম লেজার সার্জারি বা বিভিন্ন করতে আসছেন। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে পরিষেবা দেওয়ার সাথেও ইনফ্রাস্ট্রাকচারও একটা রোল প্লে করে। মানে আমাদের হসপিটালের যারা স্টাফ, যারা হেলথ কেয়ার প্রোভাইডার, মানে সিস্টার্স বা অন্যান্য প্যারামেডিক্স, এদের মধ্যেও মণিপুর থেকে আসা, ত্রিপুরা থেকে আসা প্রচুর সংখ্যক নার্স এবং ব্রাদার্স আমাদের এখানে বিভিন্ন হসপিটালে কর্মরত, যেটা আমাদের ইনফ্রাস্ট্রাকচারকে আরও অনেক এনরিচড করে দেয়। তো এগুলোই আমার মনে হয় আমাদের বেঙ্গলে এগিয়ে থাকার ওয়ান অফ দ্য মোস্ট কারণ। আমি সমাধির কাছে যাব। সমাধি, আমরা সম্প্রতিকালেই দেখেছি, আমরা যেমনটা শুরুতে বললাম যে চিকিৎসা পরিষেবা বা জটিল রোগের অপারেশন মানে এই নয় যে শহর কলকাতা, শহরের গণ্ডি পেরিয়ে আমরা বিভিন্ন প্রান্তিক এরিয়াতেও দেখছি। দীঘা স্টেট জেনারেল হাসপাতালের একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা সেখানে দেখেছি 80 বছরের একজন বৃদ্ধা, তার 1200 গ্রাম ওজনের একটা টিউমার বাদ দেওয়া হয়েছে। মানে কতটা ঝুঁকিপূর্ণ সেই অপারেশন একজন 80 বছরের বৃদ্ধা, এবং সফলভাবে হয়েছে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। এই জায়গা থেকে আমি জোরটা বেশি দিচ্ছি। আপনার কি মনে হয় এই পরিকাঠামো সর্বত্র থাকা দরকার, মানে এতটা ঝুঁকিপূর্ণ একটা অপারেশন? প্রথম কথা, আমি কয়েকটা ইনফরমেশন দেব। 20 অক্টোবর 2024 NQAS ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডে অনুযায়ী সেইখানে র্যাঙ্কিং করা হয়েছিল কোন স্টেট কোন কি পরিমাপ কাঠিতে রয়েছে। সেইখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল 4 নম্বরে ছিল, তার আগে ছিল দামনদিউ, ছিল তার দাদর ছিল। এবারে ওই স্ট্যান্ডার্ড কিভাবে নির্ধারণ করা হয়, বিভিন্ন পেশেন্ট রাইট, তারপরে স্ট্যান্ডার্ডাইজেশন, কোয়ালিটি অফ কেয়ার, ইনফ্রাস্ট্রাকচার সমস্ত মিলিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যে বারবার অদ্ভুতভাবে সাউথ করি,
সেই ক্ষেত্রে সাউথের যে তামিলনাড়ুর যে পজিশনটা ছিল সেইটা ছিল হচ্ছে 12.6%, আর ওয়েস্ট বেঙ্গলের হেলথ পরিকাঠামোর যে স্ট্যান্ডার্ডাইজেশন ছিল সেটা ছিল হচ্ছে 25.6%। তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আর একটা যেটা আমি বলবো সরকারের প্রচেষ্টায় যে প্রাইমারি হেলথ কেয়ারগুলো এখন স্বাস্থ্যকেন্দ্রগুলো করা হয়েছে সেটা কিন্তু সত্যি সাধারণ মানুষের জন্য যথেষ্ট একটা দিক দেখিয়েছে। আগে কিন্তু এইরকম প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র ছিল না। এখন যে প্রচেষ্টা হয়েছে প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র, অ্যাটলিস্ট মানুষ যারা প্রত্যন্ত গ্রামে থাকে, সেই আমি পুরুলিয়াতে গিয়েছিলাম কিছুদিন আগে, বছরখানেক আগে, তো সেইখানে আমি দেখেছি মানে একদম যারা পুরুলিয়া শহরটাও দেখেনি, একদম আদিবাসী এলাকায় গিয়েছিলাম কাজের জন্য, ওইখানেও কিন্তু প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনো জায়গাতেই পিছিয়ে নেই, প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় স্বাস্থ্যের কথা চিন্তা করছে। আর এই প্রসঙ্গ ধরে যেমনটা উনি বলছিলেন যে সর্বত্র, আপনার কাছে আসবো ডক্টর দেবজ্যোতি বাবু, এই যে উনি সর্বত্র বলছেন যে আমরা এটাও দেখেছি যে শিলিগুড়িতে, সেখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একজন মহিলা, তার বুকে একদম এফোর হয়ে গেছিলো একটা বাঁশ, সেটাও কিন্তু অপারেশন করে, মানে সেটাও কতটা রিস্কি, সেই অপারেশন করেও কিন্তু তাকে বাঁচানো হয়েছে। তো এই জায়গা থেকে তো আমরা নিশ্চিত রূপে বলতে পারি যে সেই পরিকাঠামো উত্তর হোক বা দক্ষিণ হোক, বা শহর কলকাতা হোক, বা সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতাল, সর্বত্র রয়েছে। এবার আমরা রোগীদেরকে আশ্বস্ত করতে পারি। হ্যাঁ, এই পরিকাঠামোর ব্যাপারে যেমন প্রাথমিক বা মৌলিক প্রাইমারি সুস্বাস্থ্য কেন্দ্র যেটা বলা হয়, ওটার যেমন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বেশ ভালো আছে, সাথে এখন প্রত্যেকটা জেলা স্তরের যে হাসপাতালগুলো আছে সেগুলো ন্যাশনাল মেডিকেল কমিশনের পলিসি এবং গভর্নমেন্টের পলিসি অনুযায়ী মেডিকেল কলেজে কনভার্ট হচ্ছে। ফলে ন্যাচারালি একটা স্ট্যান্ডার্ড যে হসপিটালগুলো আছে সেগুলোতে স্ট্যান্ডার্ডটা ইমপ্রুভ করছে। কারণ যখন মেডিকেল কলেজ চালানো হয় তখন শুধু সুশিক্ষাই নয়, যে হেলথ কেয়ারটা ওই এভিডেন্স বেসড মেডিসিন বলে হয়। যেমন উনি বলছিলেন যে প্যাঙ্ক্রিয়াটাইটিসের যে চিকিৎসাটা আমেরিকায় হবে, সেম লাইন অফ ট্রিটমেন্ট আমার মেডিকেল কলেজেও হবে। তবে একটা কথা, নো ডাউট লেটেস্ট যে এআই এর ইনভলভমেন্ট সেটা আমাদের কাছে এখনো একটু কম আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদির ইনভলভমেন্ট। আমরা আমাদের পরের প্যানেলে আসবো এআই এর আমি এআইটা আমি জাস্ট পাসিং মেনশন করলাম। কিন্তু যেটা ফোকাস করা হচ্ছে এখন মেডিকেল এডুকেশনে তিনটে জিনিস। ওয়ান হচ্ছে ইট শুড বি এভিডেন্স বেসড মেডিসিন, কিন্তু ওটা ইট শুড বি লোকালি সেন্সিটিভ। The context of the local people should be taken into consideration. It should be মানে এটা সিনক্রোনাইজ থাকবে ন্যাশনাল হেলথ পলিসির সাথে, অ্যান্ড গ্লোবালি রেলেভেন্ট, যেটা এভিডেন্স বেস বললাম। অতএব উই এক্সপেক্ট দ্যাট প্রত্যেকটা জেলা স্তরে যে হাসপাতালগুলো হবে ওরা সেন্সিটিভ অ্যান্ড রেসপন্সিভ ওয়েতে এভিডেন্স বেসড কেয়ার দেবে। আরেকটা এরিয়াতে আমি যেহেতু মেডিকেল মানে এডুকেশনের মধ্যে বেশি ইনভলভ, আমরা এখন যে বাচ্চারা যারা এমবিবিএস করছে, কোর্স করছে, ডাক্তারি করছে, তাদেরকে একটা অ্যাডকম মডিউল বলে শেখানো হচ্ছে। অ্যাডকমের মধ্যে আসে এ ফর অ্যাটিটিউড, আচ্ছা, দেন ইটি ফর এথিক্স, ওকে, অ্যান্ড কমিউনিকেশন স্কিলস। যদি দেখেন একটা মানুষ যখন ডাক্তারি পরিষেবা নিতে যায় বা স্বাস্থ্য পরিষেবা নিতে যায়, তাতে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর অ্যাটিটিউড, একদম তার এথিক্যাল বিহেভিয়ার আর যে কমিউনিকেশন স্কিলস, ওটা 90% অফ প্রবলেম সর্ট আউট করে দেয়। এই জায়গা থেকে ডক্টর রাজশ্রী বাবু আপনার কাছে আসবো। যেমনটা উনি বলছিলেন যে আমরা জানি যে আমরা ডাক্তারের কাছে গেলাম, আমরা আমাদের রোগ ওনাকে জানালাম, কিন্তু এখানেই তো পরিষেবা নয়। মানে ডাক্তারবাবু ওষুধ দিলেন, প্রেসক্রিপশনে লিখে দিলেন 4টে ওষুধ, এখানেই শেষ নয়। একটা সম্পর্ক, ডাক্তারবাবুকে নিজের মনে করা বা তিনিও রোগীকে সেভাবে শোনা, সেভাবে ট্রিটমেন্ট দেওয়া, এবং যদি হাসপাতালে ভর্তি হয় সার্কামস্ট্যান্সেস কীভাবে ওনাকে পরিষেবা দেওয়া হবে, স্বচ্ছতা সেখানে আসতে পারে। সেখানে যেমনটা উনি বলছিলেন যেটা এখন পার্ট দেওয়া হচ্ছে, ব্যবহার, এই
পুরোপুরিটা নিয়েই তো বোধহয় এই মুহূর্তে আমরা বলতে পারছি যে বাংলা দিশা দেখাচ্ছে আপনার মতে ব্যাপারে। এবং আরও একটা বিষয় কিন্তু জানতে চাইবো, এমন কোনো রেয়ার অপারেশন যদি আপনি আমাদের দর্শকদের জানান যেটা হয়েছে, কারণ আপনারা রাজ্যের মধ্যে অন্যতম। হ্যাঁ, একদমই ঠিক। এই যে পেশেন্ট এবং ডাক্তারের মধ্যে সম্পর্ক, এইটা আগে হয়তো ডাইরেক্ট পেশেন্ট এবং ডাক্তারের মাঝে আর কেউ ছিল না, সেই জন্য অনেক বেশি ভালো বন্ধনে দুজন আবদ্ধ থাকতো। একদম। কিন্তু এখন কমার্শিয়ালাইজেশন হওয়ার ফলে এবং অনেক প্রাইভেট হেলথ কেয়ার আমরা সবাই আসার পরে এখন ডাক্তার আর পেশেন্টের মাঝেও অনেকে রয়েছে। এইটা আমার মনে হয় আগের থেকে কিছুটা হলেও আংশিকভাবে ডাক্তার তার পুরোটাই এফোর্ট দিচ্ছে, পেশেন্টও পুরোটা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু মধ্যিখানে এতগুলো সেকশন বা এতগুলো ডিপার্টমেন্ট কাজ করছে, সেই জন্য আমার মনে হয় কিছুটা দুজনের মধ্যে একটা মেলবন্ধনের গ্যাপ হচ্ছে কিছুটা হলেও আগের থেকে। কিন্তু এটা অবশ্যই আমরা আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য আরও বেশি ভালোভাবে পেশেন্টরা যাতে কোনোভাবে মানে ডিপ্রাইভ না হয়, সেই জন্য আরও বেশি লোককে ইনভলভ করছি যাতে কোনো রকমভাবে তারা সার্ভিসেসের থেকে ডিপ্রাইভ না হয়। ওনার প্রসঙ্গ ধরেই মিস সোমা চক্রবর্তী আপনার থেকে জানবো, উনি যেমনটা বলছেন যে কোথাও একটা মেলবন্ধনের বোধহয় একটা অভাব ঘটছে, একটা ঘাটতি হচ্ছে, যদি সত্যি হয়ে থাকে আমরা ওভারকাম করব কিভাবে? অ্যাকচুয়ালি মেলবন্ধনে ঘাটতি হওয়ার রিজনটা হচ্ছে, এখানে আবার আমাকে একটু বলতে হয় যে আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে সেই মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র যে আমরা ওয়েস্ট বেঙ্গলের পেশেন্ট দেখি এরকম না, দেখা যাবে এসএসকেএম বা মেডিকেল কলেজ বা আরজি করে প্রচুর কিন্তু ওপিডিতে সে ঝাড়খণ্ডের পেশেন্ট হোক, উড়িষ্যার পেশেন্ট হোক, সব কিন্তু আসে ওইখানে, ইভেন ফ্রি অফ কস্টে ট্রিটমেন্ট হয়, যেটা কিন্তু অন্য জায়গায় এই ফ্রি অফ কস্টে ট্রিটমেন্টটা হয় না। তো সেই ক্ষেত্রে যখন আমাদের প্রফেসররা বা রেসিডেন্সিয়াল যে ডক্টররা আছে যখন এই ওপিডি করে বা তাদের সাথে তখন এত নিজেদের পেশেন্ট আছে, তার সাথে বাইরের পেশেন্ট আছে, সো সেই ক্ষেত্রে অতটা টাইম সময় পাবে কি করে? তার মধ্যেও কিন্তু ডাক্তাররা যতটা পারে বোঝবার চেষ্টা করে, রোগীকে বোঝাবার চেষ্টা করে, এরকম না বোঝাবার চেষ্টা করে না। কিন্তু আমাদের কি হচ্ছে এখন, আমরা আমাদের পেশেন্টসটা হারিয়ে ফেলছি। আমরা এই পেশেন্টসটা হারানোর জন্যই হয়তো আমরা ওই মেল আমরা বলতে কারা, মানে আমরা বলতে পেশেন্টস, আমি বলছি রোগী এবং রোগীর পরিজনদের বলছেন। আচ্ছা, একদম হারিয়ে ফেলছি, সেই কারণেই হয়তো মানে তাহলে তো আরো আশ্বস্ত করতে হবে আমাদেরকে, মানে রোগী এবং রোগীর পরিজনদের। এই জায়গা থেকে ডক্টর তপজ্যোতি বাবু আপনার কাছে আসবো। মেলবন্ধন ঘাটতি হচ্ছে ডক্টর রাজস্বী বাবু বলছেন, সোমা চক্রবর্তী তিনি বলছেন যে কোথাও না কোথাও হয়তো একটু হলেও রোগী এবং তার পরিজনরা আশ্বস্ত হচ্ছেন না। আমাদের এখানে গুরু দায়িত্ব রয়েছে তাদের আশ্বস্ত করা। পাশাপাশি আপনি কি মনে করেন রাজ্য সরকারের কি এখানে কর্তব্য রয়েছে? না, সব থেকে আমি এই হেলথে প্রায় 45 ইয়ার্স আমার হতে চললো। তা আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি ভালো থেকে খারাপ দিক দেখছি, ভালো কিছু দেখছি। মেন কারণ হচ্ছে প্রত্যেকটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন শুড বি ভেরি টাফ। আমাদের এটা ছিল না কোনো দিন যে আমাদের প্রিন্সিপালকে আমি ভয় পাবো না, আমার যে অ্যাডমিনিস্ট্রেটর হসপিটাল সুপারিনটেন্ডেন্টকে আমি ভয় পাবো না। তাইলে হয়তো সুপারিনটেন্ডেন্ট প্রিন্সিপাল তারা কিছু ভুল করতে পারে, একটা দুটো ভুল করতে পারে, কিন্তু যদি তার ডাক্তারবাবুরা দেখে যে না আমি কিন্তু আমার ডিসিপ্লিন মেনে চলাটা বাধ্যতামূলক, তাইলে কিন্তু ঠিক চলবে। কিন্তু উল্টোটা হচ্ছে, দেখা যাচ্ছে প্রিন্সিপাল সবার মন জগিয়ে চলবে, কিন্তু তার সমস্ত যারা সাবঅর্ডিনেট টিচার্স আছে তারা অনেকেই তাকে মানছে না। এই অ্যাডমিনিস্ট্রেশন থাকা উচিত নয়, আমাদের সময় তো ছিলই না, এখন যেটা দেখতে পারি। সেকেন্ড আরেকটা ডিটেরিওরেশন হয়েছে লাস্ট 20-25 ইয়ার্সে, ক্লিনিক্যাল মেডিসিন বলে ব্যাপারটা উঠে গেছে। দিস ভেরি ব্যাড থিং। মোর দ্যান 90% কেসেস ক্যান বি ডায়াগনোসড ক্লিনিক্যালি। ইনভেস্টিগেশন নিশ্চয় করতে হবে।
আমার ডায়াগনোসিস প্রমাণ করার জন্য আমার ইনভেস্টিগেশন দরকার, কিন্তু ছেলেরা প্রথম থেকেই শিখে নিয়েছে এমসিকিউ পড়ে আমাকে এমডিএমএস পেতে হবে, এবং তারা করছে কি, তারা ক্লিনিক্যাল মেডিসিনটা শিখছে না এবং ক্লিনিক্স হচ্ছে না। আমাদের সময় কি আনন্দ করে ক্লিনিক্স হতো, ওয়ার্ড এন্ডিং পরীক্ষা হতো, খাওয়া দাওয়া, কি অপূর্ব পরিবেশ। এখন যে সব শুনি এগুলো আমার ভয় লাগে, যে এরকম পরিবেশ তো কোনোদিন ভাবিনি। দাদাদের কাছে তো ডাক্তারি শিখেছি, মাস্টারমশাইদের কাছে তাই জন্যই আপনারা পথ দেখাবেন, আপনাদের কাঁধেও পথ সেই দেখানোর জন্য আমি বলছি যে আর যে গভর্নমেন্টকে আরেকটা জিনিস মনে করতে হবে, মানে আমি কাউরি কোনো একটা পলিটিক্যাল লিডার বা কাউরির কাছে ঘুরছি মানে আমি ট্রাস্টেড, এটা নয়। আমার পরিচয় আমার কাজ, ডাক্তারের পরিচয় আপনারা বুঝে নিন কাজ দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে ডাক্তারের কাজের খতিয়ান কেউ দেখে না। একজন সার্জন, আমি কল্যাণী হসপিটালে আমাকে কিছুদিনের জন্য 10 বছরের জন্য কাজ করতে হয়েছে, আমি দেখেছি একজন সার্জন আছেন তারা মাসে 6টা অপারেশন করতেন না। তা আমি একটা জিনিস বলতাম, এর থেকে গভর্নমেন্ট বলুক যে এই 6টা অপারেশন আমি প্রাইভেটে করিয়ে নেবো, সেই প্রাইভেটে করাতে বোধহয় ডাক্তারের মাইনের থেকে কম খরচ হবে। তা আমার কথা হচ্ছে, কিছু ডাক্তার কাজ করে শেষ হয়ে গেল, কিছু ডাক্তার কাজ না করে শেষ হয়ে গেল, কিছুই কাজ করে না, সপ্তাহে 2 দিন হসপিটালে এলো, 6 দিনে সই করলো। তার আপনাদের মতন সিনিয়ররাই বোধহয় তাদেরকে না, এই যে ঘটনা একটাই, অ্যাডমিনিস্ট্রেশনটা একদম নিচে নেমে গেছে একদম। আমরা একেবারে আলোচনার শেষ পর্বে, আমরা আলোচনা শেষ করছি এখানেই।